একা হাতে ছোট বাচ্চাকে নিয়ে আমি যেভাবে ঘরবাড়ি গুছিয়ে পরিপাটি করে রাখি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু তোমরা পুরো ব্লগটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম। আর ছেলেটা যেহেতু স্কুল আছে, আমাকে কিন্তু প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়। তো দেখো, ঘুম থেকে উঠে না গতকালের যে ভেজানো কাপড় ছিল, মানে ধোয়া কাপড় শুকায়নি, তো এই কাপড়গুলি আগে মেলে দিলাম রোদে, তারপরে দরজায় জল দিয়ে দিলাম। কারণ বাসি দরজা রেখে কিন্তু আমি কোনো কাজ করি না। আজকে কি কাপড় চোপড় ধোবো এটা কিন্তু আমি রাতের বেলায় সব আলাদা করে রেখেছিলাম। তো দেখো, সকাল সকাল কিন্তু ভিজিয়ে দিলাম সার্ফের জলে। এখানে ওই যে কীর্তন করেছিল সবাই মিলে নিচে বসে, তো বেড কাভারগুলি ছিল আর প্রসাদ খেয়েছিল, কাপড়টাও ছিল, তো এগুলি আজকে ধুয়ে দেবো। যে কোনো অনুষ্ঠান করলে বাড়িতে জানো তো এতটা কাজ বেড়ে যায়, যেমন অনুষ্ঠানের আগেও কাজ বেড়ে যায় আর অনুষ্ঠান শেষ হলেও কিন্তু অনেকগুলা কাজ থাকে। প্রথমে তো অনুষ্ঠানের আগে সব কিছু পরিষ্কার করে ধোয়াফালি করতে হয়, আর অনুষ্ঠান শেষ হলে আবার কিন্তু সব কিছু পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রাখতে হয়। তো অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, তবে আমার কিন্তু গুছানো এখনও অবধি শেষ হয়নি। মানে একটু একটু করে গুছিয়ে কাজ করছি, কারণ একসাথে তো সব কিছু আমি ধোয়াফালি করতে পারবো না, কারণ আমার ছোট বাচ্চাও আছে আর ছেলেটারও পড়াশোনা আছে। যেহেতু আমার এক হাতের কাজ, তার জন্য কিন্তু আমি একসাথে করতে পারবো না। তো আস্তে আস্তে করে সংসারের কাজগুলি গুছিয়ে রাখছি। আজকে ছেলেটাকে টিফিনে একটা গোলা রুটি দিলাম আর একটু সাথে ডিম দিয়েছি। পরে প্রথমে না দিয়ে এভাবে খালি গোলা রুটিটা দিলাম, তারপরে ছেলেটা বলছে খাবে না, শুধু খালি রুটিটা দিলে নাকি খাবে না। তারপরে একটুখানি ডিমও বড়া করে দিলাম। তারপরে দেখো, আমার জন্য কয়েকটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি, চায়ের সাথে খাবো। আর ওই যে শনিবার না কী বারে জানি নিমকি এনেছিল বাজার থেকে, নিমকিগুলি জানো তো এতটা শক্ত ছিল, খাওয়া যাচ্ছে না। তো ছেলেটাকে স্কুলের জন্য দিয়ে দিলাম, ওরা তো বাচ্চা মানুষ, ওরা খেতে ভালোবাসে। তো একটা গোলা রুটি আর নিমকি দিয়ে দিলাম স্কুলের জন্য টিফিন। আজকে সকালে যেহেতু টিফিনটা একটু ভারী করে নিচ্ছি, তো সকাল সকাল কিন্তু আর ভাত খাবো না। তো দেখো, এখানে গোলা রুটি আর চা খেয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই যে চায়ের কাপটা দেখছো, এটা কিন্তু কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি আমার মেয়েটার নূপুরের সাথে গিফট পেয়েছিলাম। আর কাপটা জানো তো আমার মেয়েটা ভেঙে ফেলেছে, মানে কাপের যে তোড়াটা এটা ভেঙে গেছে। তো আজকে নতুন কাপে চা খেয়ে দেখলাম কেমন লাগলো। তো ভালোই লাগলো। যে কোনো নতুন জিনিসে দেখবে প্রথম ইউজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেদিন বাড়িতে কাজের চাপ থাকবে সেদিন দেখবে আরও দেরি বেশি করে হয়। এই যে দেখো, আমি কিন্তু সবগুলি বাসন নিয়ে বাইরে এসে পড়লাম বাসনগুলি ধোয়ার জন্য। জানো তো কি হয়েছে, আজকে কয়েকটা দিন ধরে জানো তো সাপ্লাই এতটা ডিস্টার্ব করছে। তো এতটা দিন তো চলে গেল, ঘরের মধ্যে কাজ করতে পারলাম, সিনটেক্সে জল ছিল, তবে আজকে একটুকু জল পড়ছে না। তো কতগুলা বাসন দেখো। তো ঘরের মধ্যে কাজ করতে করতে না হঠাৎ করে বাইরে এসে বাসন ধোয়াতে আমার কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। এমনিতেও যেহেতু বারান্দার মধ্যে ঠাকুরঘর, আর রান্নাঘরের থেকে বাসনগুলি যখন বের করি না, ঠাকুরঘরের সামনে দিয়ে কিন্তু আমাকে আসতে হয়। তার জন্য একদমই ভালো লাগছে না বাইরে এনে বাসন ধুতে। তো কিছু করার নেই, যেহেতু জল নেই, বাসন তো বাইরেই ধুতে হবে। আর অনেকগুলা বাসনও জমে গেছে। জলের সাপ্লাইয়ের অফিসে ফোন করেছিলাম, ওরা কবে জল দেবে বা কেন দিচ্ছে না। তো ওরা বলল একটা মেশিন নাকি খারাপ হয়েছে, 2-3 দিন সময় লেগে যাবে, তো আগামীকাল দিতে পারে বলেছে। জানি না একটা দিন কিভাবে কাটাবো জল ছাড়া। আচ্ছা যাই হোক, এখানে দেখো বাসনগুলি তো ধুয়ে রাখে আসলাম, এখন কাপড়গুলিও ধুয়ে দিচ্ছি। সিনটেক্সের জল নেই, তবে বাইরে কিন্তু ট্যাঙ্কি ভর্তি, তারপরে কুয়ার মধ্যেও জল আছে। তবে ওই যে ঘরে তো মনে করো রান্নাঘরের কাজ করলে
কিন্তু আমি বেসিনের মধ্যে করি, তো একটা অভ্যাস হয়ে গেছে। মানুষ দেখবে অভ্যাসের দাস। যেমন আমি তো প্রতিদিন ঘরের মধ্যে বাসন ধুই, ঘরের মধ্যে সবজি ধুই, চাল ধুই, তারপরে কাজ করে ফেলি। তবে আজকে যেহেতু হঠাৎ করে বাইরে এসে সব কিছু করতে হচ্ছে, আমার যেমন অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর কেমন জানি একটা লাগছে, একদমই মানে এতটা অসুবিধা হচ্ছে কি বলবো। যতই অসুবিধা হোক সংসারের কাজগুলি তো করতে হবে আর রান্না বাড়াও করতে হবে। তো দেখো এখানে কাপড় ধোয়া কিন্তু হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি। আজকে জানো তো রৌদ্রটা কিন্তু ভীষণ কড়া ছিল, শুকিয়ে যাবে এক রোদেই। আজকে কাজ করতে একদমই মন বসছে না, অনেকটা কষ্ট করেই কিন্তু কাজগুলি করছি। এই যে ঘরের মধ্যে জল নেই, তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল। জল ছাড়া কি কাজ করা যায় বলো বাইরে গিয়ে গিয়ে। তো দেখো এখন বাইরের কাজ কিছুটা শেষ করে এখন বেডরুমটাকেও গুছিয়ে নিচ্ছি। মেয়েটাকে কিন্তু বারান্দাতে রেখেছি, বারান্দাতে রেখে তারপরে এই ঘরের দরজাটা লাগিয়ে আমি কিন্তু ঘরটা গোছাচ্ছি। আর ও যখন ঘরে আসে না, আমি কাজ করতে পারি না। একদিকে কাজটা গুছাই, আরেকদিকে কিন্তু ও সব কিছু টেনে ফেলে দেয়। তার জন্য মেয়েটাকে বারান্দাতে রেখে কিন্তু আমি বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো প্রথমে বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম। আর এখানে দেখো গতকাল একটা নেমন্তন্নে গিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম। তো কাপড়গুলি আর গুছানো হয়নি, আজকে গুছিয়ে রাখছি, পরে ধুয়ে দেব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি একা হাতে ছোট বাচ্চাকে সাথে নিয়ে কিভাবে ঘরের কাজগুলি গুছিয়ে রাখি। অনেকটা কষ্ট হয় বন্ধুরা ঘরের কাজগুলি করতে, এরপরও করি। যেমন দেখো এই রুমটা গুছাচ্ছি, তো মেয়েটাকে কিন্তু বারান্দাতে রাখলাম। আমি ঘর থেকে ওর সাথে বারবার কথা বলছি, অনেক রকমের গল্প করছি, মানে একদম আজে বাজে গল্প করছি, কি বলছি আমি নিজেও জানি না। তো এ করে করে কিন্তু ওর সাথে কথা বলছি আর ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি। এভাবে জানো তো বুদ্ধি করে কিন্তু ঘরের কাজগুলি গুছিয়ে রাখি। কারণ ঘরের কাজগুলি যদি গুছানো গাছানো না থাকে না, আমার একদমই ভালো লাগে না। তো দেখো দরজাটা খোলা মাত্রই কিন্তু আমার মেয়েটা দৌড়ে ঘরে চলে আসলো, দেখলে তো? ও বাইরে থেকে কিন্তু দরজার মধ্যে দাঁড়িয়ে আছে যে মা কখন দরজা খুলবে আর কখন ঘরে আসবে। অনেক সময় জানো তো অনেকটা কষ্ট লাগে যে এত ছোট বাচ্চাকে বারান্দাতে রেখে আমি ঘর গুছাই, তারপর আবার ঘরে রেখে বারান্দাটা গুছাই। তো কিছু করার নেই, ওকে এভাবে রাখতে রাখতে না ওর একটা অভ্যাস হয়ে গেছে। ও বুঝে গেছে যে মা কাজ করছে, তার জন্য আমাকে এভাবে রাখছে। তো আগে প্রথম প্রথম মানে অনেক কান্নাকাটি করতো, এখন বেশি একটা কান্নাকাটি করে না। মানে গল্প করি, গল্প করলে আরও কান্নাকাটি করে না। আর যদি গল্প না করি তাহলে কিন্তু আবার কান্না করে দেয়। সিনটেক্সে যেহেতু আজকে জল নেই, তো রান্নাঘরে কিন্তু জল আসছে না, তার জন্য একদমই সিম্পল রান্না করব। কারণ দেখবে জল না থাকলে কিন্তু ভালো লাগে না কোনো কাজ করতে। তো দেখো এখানে আলু বেগুন আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর ডাল রান্না করলাম। আজকের রান্নাগুলি একদম সিম্পল, আর এমনি তো কয়েকটা দিন ধরে তো হেভি খাবার খাওয়া হয়েছে, তার জন্য আজকের রান্নাটা একদম সিম্পল রান্না করলাম। আলু বেগুনের ভাজিটা কিন্তু আমি 5 ফোড়ন সম্বার দিয়ে বসিয়েছি। এই যে পেঁয়াজের তরকারিটা কেন জানি না আমার বেশি একটা ভালো লাগে না। তো দেখো ভাজাটা হতে হতে এখানে তরমুজটাও কেটে নিচ্ছি, এটা পূজার জন্য এনেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাটা হয়নি আর। তো এখন ফ্রিজেরতে বার করে কেটে রাখছি, তাহলে একটু ঠান্ডাটা ছেড়ে দেবে। ঠান্ডাটা ছাড়লে কিন্তু খেতে ভালো লাগবে, তার জন্য আমি ছোট ছোট পিস করে তরমুজটা কেটে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু ফল খেতে একদমই পছন্দ করি না, কেন জানি না, আমার একদম পছন্দ হয় না ফল খেতে। তাও মাঝে মধ্যে ওই আমটা হলে একটু খেতে ভালোবাসি, তবে বাজারের কেনা আমটা হলে, বাড়ির আম কিন্তু আমার এত একটা ভালো লাগে না। তো ফলটা যেহেতু এতটা অপছন্দের, তো ঘরে যে আর ফল খাওয়া তো অনেকটা ভালো, তার জন্য কিন্তু ছোট ছোট করে কেটে নিলাম। এভাবে কাজ করতে করতে একটু করে একটু করে করে খেয়ে নেব। রান্নাঘরে রান্নাও করছি আর বেডরুমও গুছাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, এদিকেও কাজ করছি ওইদিকেও কাজ করছি, সব কাজ কিন্তু একসাথে করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সারাদিন ঘরের কাজগুলা করি। একটা কাজ নিয়ে কিন্তু আমি বসে থাকি না, যেমন রান্না বসিয়েছি রান্নাটা নিয়ে বসে থাকবো তা কিন্তু নয়। রান্না হতে হতে এদিকে কিন্তু আমি বেডরুমের কাজে ধরে যাই, মানে যতটুক পারি কাজ এগিয়ে নিই।
এদিকে কাজ করতে করতে চলো বন্ধুরা আজকে একটা কমেন্ট পড়ি। লক্ষ্মী ভগত দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে যে দিদিভাই তুমি খাওয়া দাওয়া করে পুজোর কাজ করলে যে। হ্যাঁ গো দিদিভাই, আমি কিন্তু খাওয়া দাওয়া করে পুজোর কাজ করেছি, নিরামিষ ভাত রান্না করেছি। আসলে পুজোর আগে কিন্তু আমি পুরোহিতের বাড়িতে গিয়েছিলাম পুজো করানোর জন্য। তারপরে পুরোহিতকে জিজ্ঞেস করলাম যে আমি কি উপোস থাকতে হবে, সারাদিন উপোস থাকবো? তারপরে কিন্তু পুরোহিত মশাই আমাকে বলেছিল একদমই না, উপোস থাকবে না, নিরামিষ ভাত খাবে। মানে যেদিন পুজোর আগের দিন থেকে আমাকে বলেছে নিরামিষ ভাত খাওয়ার জন্য। প্রথমে তো সংযম করেছি, তারপরের দিন কিন্তু সারাদিন নিরামিষ ভাতে রান্না করলাম। শনিবার রবিবার 2 দিন কিন্তু আমাদের ঘরে নিরামিষ রান্না হয়েছে। তারপরে আমি পুরোহিত মশাইকে বললাম যে অনেকে তো দেখি উপোস থেকে সত্যনারায়ণের পুজো করে, আমি কি থাকবো? তো তিনি আমাকে বারবার না করলো যে উপোস থাকতে হবে না, যেহেতু রাতের বেলা পুণ্যে লাগবে তার জন্য কিন্তু তোমাকে উপোস থাকতে হবে না। আর এমনি তো যখনই পুজো করবে আমাকে উনি না করলো উপোস থাকার জন্য, বলল নিরামিষ ভাত খেয়ে তুমি পুজো করো, এটাই খুব ভালো। পুরোহিত মশাই বলেছেন ঠাকুর কোনোদিন আমাদেরকে বলেনি যে তুমি উপোস থেকে আমাকে পুজো করো, তুমি খেয়ে দিয়ে মনের ভক্তি সহকারে আমাকে পুজো করো, এতেই আমি খুশি। তাই পুরোহিতের কথা শুনে আমি কিন্তু নিরামিষ ভাতটা খেয়ে নিলাম। তো অনেকে হয়তো এটা খারাপ পেতে পারো যে আমি খাওয়া দাওয়া করে পুজো করলাম কেন। আসলে বড় মানুষ আমাকে বলেছে, তাও পুরোহিত মশাই, তো এখন আর কি করব বলো, খাওয়া দাওয়া করেই নিলাম। আর এটা আমিও মানি যে ভক্তিতেই শক্তি, খাওয়া দাওয়া করি বা না করি এতে কোনো কিছু আসে যায় না, মনের ভক্তিটাই কিন্তু সব থেকে বড়। আর আমি অনেকটা ভক্তি সহকারে কিন্তু আমার ঠাকুরকে আমি পুজো দিয়েছি। অনেকের অনেক নিয়ম থাকে, খাওয়া দাওয়া করেও পুজো করে, আবার না খেয়েও কিন্তু উপোস থেকে পুজো করে। তো আমাকে পুরোহিত মশাই যেভাবে বলল আমি কিন্তু এভাবে মেনেই পুজোটা করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলা কাজ গুছিয়ে নিলাম। আর বৃষ্টি এসেছে, কারেন্ট ছিল না, তাই আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখানে পুজোর বাসনগুলি এখন গুছিয়ে রাখলাম। পুজোর বাসনগুলি গুছিয়ে এরপরে দুপুরের খাওয়া দাওয়া করে নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে।